সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু খবরের বিশ্লেষণ থাকছে আয়োজনে। প্রতিবেদনগুলো তৈরি করেছেন ফারজানা তানিয়া। সর্বশক্তি প্রয়োগ করে 14 মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এরপরও হামাসকে পরাজিত করতে পারেনি দখলদার বাহিনী। উল্টো হামাস সহ মধ্যপ্রাচ্যের প্রতিরোধ অক্ষের হামলায় নতুনভাবে গতির সঞ্চার হয়েছে। এ সপ্তাহে বেশ কিছু ব্যতিক্রমী ও ভয়াবহ হামলার শিকার হয়ে বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েল। এই সপ্তাহের শুরুতে হামাসের একটি হামলা ছিল বিস্ময় জাগানিয়া। তাদের এক যোদ্ধা একাকী শূন্য দূরত্ব থেকে এক ইসরায়েলি স্নাইপার ও তার সহযোগীকে নির্মূল করে ইসরায়েলি সেনাবাহিনীর ইউনিফর্ম পরে 6 সদস্যের অপর এক সেনাদলের ভেতরে ঢুকে পড়েন। এক্সপ্লোসিভ বেল্ট পরে তিনি সাদামাটাভাবে সেনাদের জটলার মধ্যে হাঁটতে থাকেন। একসময় বেল্টের বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিলে ইহুদিবাদী সেনাদলের সবাই নিহত হন। এই ধরনের হামলা আগে কখনো করেনি আল কাসাম। ফিলিস্তিনি গোষ্ঠীগুলো এই আদলের অভিযানের নাম দিয়েছে মার্টারডম অপারেশন বা শহীদি অভিযান। এর 2 দিন পর একই ধরনের অভিযান পরিচালনা করেন ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডসের এক যোদ্ধা। হামলার নতুন এই ধরন ইসরায়েলি বাহিনীকে বিচলিত করেছে। এছাড়া একাধিক ঘটনায় ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি সেনাদলের মধ্যে ঢুকে বেপরোয়া ছুরিকাঘাতে ইসরায়েলি সেনাদের নির্মূল করে তাদের অস্ত্র কেড়ে নেন। এই সপ্তাহে এরকম বেশ কিছু ব্যতিক্রমী হামলার সাক্ষী হয়েছে গাজা। প্রায় প্রতিদিন 5, 10, 12 জন করে হানাদার সেনা নিহত হওয়ার খবর এসেছে। প্যালেস্টাইন ক্রনিকল বলছে, উত্তর গাজায় ইসরায়েলি বাহিনীর টানা বর্বরতার মধ্যে ফিলিস্তিনি যোদ্ধাদের নতুন আঙ্গিকের এই অভিযানগুলোর মাধ্যমে প্রতিরোধ সংগ্রামের বীরত্ব প্রকাশিত হয়েছে। প্রমাণিত হয়েছে সেখানে গোষ্ঠীগুলোর অবস্থান দৃঢ়। তারা সেখানে নতুন নতুন কৌশল নিয়ে ইসরায়েলি বাহিনীকে পরাস্ত করতে সক্ষম। তাছাড়া হামাসকে নির্মূলের যেই দাবি করেছে ইসরায়েল, মাঠে এর সত্যতা নেই। আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দার পোস্টেও একই কথা উঠে এসেছে। এই সপ্তাহে তিনি বলেছেন, তছনছ হয়ে যাওয়া ভাবমূর্তি রক্ষায় গাজা উপত্যকায় সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি লুকানোর চেষ্টা করছে ইসরায়েল। টেলিগ্রাম চ্যানেলে তিনি বলেন, গাজায় ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধাদের চালানো উঁচু মানের জটিল অভিযানগুলোর মুখে হানাদার বাহিনীর শোচনীয় অবস্থাও লুকিয়ে রাখার চেষ্টা করছে তেল আবিব। আবু ওবায়দা প্রতিরোধ যোদ্ধাদের বীরত্ব এবং যুদ্ধক্ষেত্রে তাদের নৈপুণ্যের প্রশংসা করে বলেন, বিশ্বের সব মুক্তিকামী মানুষের জন্য এই লড়াই অনুপ্রেরণামূলক মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। কয়েকটি দুর্দান্ত অভিযান চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারাল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনীও। সপ্তাহের প্রথম দিনে তাদের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবে ভয়াবহ আঘাত হানে। ইসরায়েল স্বীকার করেছে তারা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হন এবং এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় মিডিয়াগুলো মিসাইলের আঘাতে 20 ইহুদি বসতি স্থাপনকারী হাসপাতালে ভর্তি হন বলে জানায়। এর আগের দিন ইসরায়েলের আর্থিক ও উচ্চ প্রযুক্তি খাতের কেন্দ্রস্থল তেল আবিবের বৃহত্তম মেট্রোপলিটন এলাকা লক্ষ্য করেও হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল হামলা চালান তারা। হামলার পর 10 লাখেরও বেশি ইহুদি বসতি স্থাপনকারী আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেন বলে জানিয়েছেন ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো। তেল আবিবের কাছে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল হামলার খবর দিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো। ইসরায়েলি হামলার পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্বার্থেও ভয়াবহ আঘাত হেনেছেন হুথি যোদ্ধারা। হুথি নেতা মোহাম্মদ আলী আল হুথি এই সপ্তাহে বলেছেন, ইয়েমেনের জলসীমার কাছাকাছি যে কোনো মার্কিন যুদ্ধজাহাজকেই সহজেই ধ্বংস করে দিতে পারেন তারা। লোহিত সাগরে 4র্থ মার্কিন বিমানবাহী রণতরী প্রেরণ এবং ইয়েমেনে হামলা চালানোর জন্য ব্যাপক মাত্রায় মার্কিন প্রস্তুতি সংক্রান্ত খবরের জবাব দিতে গিয়ে মঙ্গলবার সানায় এই হুঁশিয়ারি দেন তিনি। আলী আল হুথি বলেন, যে 3টি রণতরী এর আগে ইয়েমেনের জলসীমা থেকে পালিয়ে গেছে সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করুন। সেসব রণতরী ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এবং নৌ অভিযানের জের ধরে পালিয়ে গেছে এবং পালিয়ে যাওয়ার দৃশ্য ধারণ করা হয়েছে। চলতি সপ্তাহের গোড়ার দিকে মার্কিন সেনাবাহিনী ঘোষণা করে তারা আগের রণতরীগুলোর স্থলাভিষিক্ত করার জন্য ইউএসএস হ্যারি এস ট্রুম্যানকে মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে। মোহাম্মদ আলী আল হুথি বলেন, এই যুদ্ধজাহাজটিও যদি লোহিত সাগর ত্যাগ না করে তবে এটিও আমাদের সশস্ত্র বাহিনীর সহজ টার্গেটে পরিণত হবে।
ইয়েমেনি ক্ষেপণাস্ত্রে নির্ভুল আঘাত করার ক্ষমতা পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন ইসরায়েলি জোটের কৌশলগত হিসাব নিকাশ ওলটপালট করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। তিনি মঙ্গলবার তেহরানে ইয়েমেনের সাম্প্রতিক অভিযানগুলোর প্রশংসা করে বলেন, নির্যাতিত ফিলিস্তিনি জাতি এবং অন্যান্য প্রতিরোধ ফ্রন্টের সমর্থনে ইয়েমেনে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে। তিনি হুথি সমর্থিত বাহিনীর কয়েকটি হামলার প্রতি ইঙ্গিত করেন, যাতে ইয়েমেন থেকে নিক্ষিপ্ত হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একাধিকবার ইসরায়েলের গভীর অভ্যন্তরে আঘাত হেনেছে। গত সপ্তাহে লোহিত সাগরে মোতায়েন একটি মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইয়েমেন ৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ১৭টি ড্রোন নিক্ষেপ করে। এর ফলে একটি মার্কিন F-18 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এমনকি মার্কিন ইসরায়েলি জোটের তীব্রতম বোমা বর্ষণের পরও ইয়েমেন তার নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের গভীর অভ্যন্তরে আঘাত হানতে সক্ষম হয়েছে। আরাকচি বলেন, ইয়েমেনের প্রতিরোধ ফ্রন্ট তার নিজস্ব সক্ষমতা দিয়ে ইসরায়েল বিরোধী যুদ্ধ করছে। তারা প্রমাণ করেছেন তাদের কোনো বিদেশি সাহায্যের প্রয়োজন নেই। ইসরায়েলি সংবাদপত্র মারিফ বলছে, গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইয়েমেনি সশস্ত্র বাহিনীর শুরু করা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলায় বড় ধরনের সমস্যার মুখে পড়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। গত কয়েকদিনে ইয়েমেন থেকে তেল আবিবে টানা হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল হামলার পর এই মন্তব্য করল সংবাদপত্রটি। তাদের ভাষ্য, গত মাসে ইয়েমেন থেকে আসা এই ধরনের অন্তত ৬টি মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলের প্রাণকেন্দ্রে। মারিফ বলেছে, এই পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে ২০০টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল এবং ১৭০টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন, যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এই সপ্তাহে আন্তর্জাতিকভাবে বড় ধাক্কা খেয়েছেন নেতানিয়াহু। পোল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন, দেশটিতে সফরে এলে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ইহুদিদের স্মরণে ২৭শে জানুয়ারি আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে পোল্যান্ড সফর করার কথা ছিল তার, কিন্তু পোল্যান্ডের এই সিদ্ধান্তের পর সফরটি বাতিল করেছেন নেতানিয়াহু। নেতানিয়াহুর এই বিপর্যস্ত অবস্থায় গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান সিটির এক বৈঠকে অংশ নিয়ে তিনি বলেন, ইসরায়েল গাজায় যুদ্ধ নয়, বরং নিষ্ঠুরতা চালাচ্ছে। এই সপ্তাহে ভ্যাটিকানের বিভিন্ন বিভাগের নেতৃত্ব দেওয়া ক্যাথলিক কার্ডিনালদের সঙ্গে এক বৈঠকে অংশ নেন পোপ ফ্রান্সিস। এ সময় গাজায় ইসরায়েলি বিমান হামলাকে নিষ্ঠুরতা বলে অভিহিত করেন তিনি। ইসরায়েল শুধুমাত্র বহিরাক্রমণের শিকার হচ্ছে এমন নয়, অভ্যন্তরীণভাবেও বড় ধরনের রাজনৈতিক হামলার মুখে পড়েছেন নেতানিয়াহু। এই সপ্তাহে তেল আবিবের কাপলান স্ট্রিটে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে এক জ্বালাময়ী বক্তৃতায় বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ নেতানিয়াহু সরকারের পতন ঘটানোর অঙ্গীকার করেছেন। বিচার ব্যবস্থা সংস্কারের নামে নেতানিয়াহুর ক্ষমতা দীর্ঘস্থায়ী করার চেষ্টার প্রতিবাদে সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিয়মিতভাবে বিক্ষোভ করেছেন ইসরায়েলিরা। এ সপ্তাহে নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ। তিনি বলেছেন, ইসরায়েলকে নেতৃত্ব দেওয়ার জন্য নেতানিয়াহু যোগ্য ব্যক্তি নন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নেতানিয়াহু প্রধানমন্ত্রী আছেন ঠিকই, কিন্তু তিনি এই পদের জন্য কোনোভাবেই উপযুক্ত নন। ইসরায়েলের আরও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। গাজা ইসরায়েলি বন্দীদের মুক্ত করার জন্য হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তিতে উপনীত হতে ব্যর্থতা এবং ঘুষ গ্রহণের পাশাপাশি বিশ্বাস ভঙ্গের সঙ্গে যুক্ত কয়েকটি হাই প্রোফাইল দুর্নীতি মামলার মুখোমুখি হয়েছেন নেতানিয়াহু। গত কয়েক মাস ধরে গাজায় আটক বন্দীদের পরিবার একটি চুক্তিতে পৌঁছার জন্য নেতানিয়াহুর ওপর চাপ বাড়িয়েছে। এই উত্তেজনায় ঘি ঢাললেন গান্টজ। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিনবেত উদ্বেগের সঙ্গে জানিয়েছে, গত কয়েক মাসে ইসরায়েলের অভ্যন্তরে ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির ঘটনা অবিশ্বাস্যভাবেই বেড়েছে। এই সময় ইরানের পক্ষে গুপ্তচর বৃত্তির অন্তত ১২টি ঘটনা উদ্ঘাটন করেছে শিনবেত, যার ভিত্তিতে তারা ইসরায়েলে ইরানের বিশাল গোয়েন্দা নেটওয়ার্কের ধারণা পেয়েছেন। সংস্থাটি বলছে, এই ধরনের অভিজ্ঞতা তাদের জন্য নতুন। এত বড় পরিসরে এমনটা আগে কখনো ঘটেনি। এমনকি আয়রন কার্টেন যুগেও সোভিয়েত গোয়েন্দা সংস্থাগুলো ইসরায়েলে এত বড় পরিসরে গুপ্তচর বৃত্তি পরিচালনা করেনি।
খবরে বলা হয় শিনবেতের জন্য বড় সমস্যার বিষয় হলো ইরান কোনো নির্দিষ্ট প্রোফাইলের ভিত্তিতে গুপ্তচর নিয়োগ করে না, ফলে এই গোয়েন্দা জাল শনাক্ত করা অনেকটাই অসম্ভব। শিনবেতের এক কর্মকর্তা বলেছেন, আমরা দেখতে পাচ্ছি ইরান বিভিন্ন ধরনের নাগরিককে গুপ্তচর বৃত্তির কাজে নিয়োগ দিয়েছে, যার মধ্যে আলট্রা অর্থোডক্স, নতুন অভিবাসী, সংখ্যালঘু ও সাধারণ ধর্মনিরপেক্ষ জীবনধারার লোকজনও আছেন। ফলে এই নেটওয়ার্ক ছিন্ন করা সহজ হবে না। এর মধ্যে চলছে যুদ্ধবিরতি আলোচনা। এই সপ্তাহে বিবিসির খবরে বলা হয়, ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আলোচনা এরই মধ্যে 90% সম্পন্ন হয়েছে। চুক্তিতে যুদ্ধবিরতির প্রথম ধাপে একজন ইসরায়েলি নারী সেনার বিনিময়ে 20 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। তবে কারা মুক্তি পাবেন সে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে, যারা ইসরায়েলি কারাগারে 25 বছরের বেশি কারাদণ্ড ভোগ করেছেন তাদের মধ্য থেকে 400 জন মুক্তি পাবেন। বিবিসি বলছে, ইসরায়েলি বন্দীদের পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে, কারণ হামাসের এখনও নিখোঁজ বন্দীদের কয়েকজনকে খুঁজে বের করতে হবে। গাজায় 96 বন্দীর মধ্যে এখনও 62 জন জীবিত আছেন বলে ইসরায়েল মনে করছে। এই যুদ্ধবিরতি এবং এর সূত্র ধরে যুদ্ধ বন্ধ হলে নিঃসন্দেহে বিশাল জয় হবে ফিলিস্তিনের, কারণ হামাসকে নির্মূল করার একমাত্র লক্ষ্য নিয়ে গাজা যুদ্ধে নামলেও এর ছিটেফোঁটাও অর্জন করতে পারেনি ইসরায়েল। তাদের অবস্থা এমন পর্যায়ে উপনীত হয়েছে যে নতুন কোনো শর্ত আরোপ করতেও ভয় পাচ্ছে তেল আবিব। অনেক বিশ্লেষক বলছেন, ইসরায়েল এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। কিন্তু যুদ্ধবিরতি হলে কি ইসরায়েল বেঁচে যাবে? না। মধ্যপ্রাচ্যের টিউমার ইসরায়েল নির্মূল না হওয়া পর্যন্ত সংগ্রাম চলতে থাকবে বলে দৃঢ়ভাবে জানিয়েছে প্রতিরোধক্ষ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।